তাছাড়া আমার নিজেরই তো 25 হয়নি, তোর হবে কি করে? তোর বয়স 21 বছর 1 মাস 17 দিন। জানিস ছোট থেকে প্রতিদিন তোর বয়স গুণ আমার রুটিন ছিল। এক একদিন করে গুনতাম কবে তোর 18 হবে। ইচ্ছে ছিল তোর 18 হলেই তোকে বিয়ে করব, সেই উদ্দেশ্যেই গুনতাম। এখন অভ্যাস হয়ে গেছে, কবে তোর বয়স কত হয় আমি বলতে পারি। আপনি একটু চুপ করবেন? তখন তিরস্কার করলাম, সহ্য হলো না। এখন প্রশংসা করছি, সেটাও সহ্য হচ্ছে না। আসলে সত্যিটা কি জানিস, তখন যা বলেছিলাম সেটাও মিথ্যা ছিল, এখন যা 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 বললাম সেগুলো মিথ্যা। সত্যি বলতে তোর দিকে তাকালে আমার প্রথমে যে ইচ্ছেটা হয় সেটা হলো থাপ্পড় দিয়ে গাল দুটো যদি লাল করে দিতে পারতাম। জানিস আদিবা, তোকে একদিন হাত পা বেঁধে ইচ্ছে মতো মারার খুব ইচ্ছা আমার। আপনার মতো সাইকোর কাছ থেকে এর চেয়ে বেশি আর কি আশা করা যায়? এই সবই ইচ্ছে হবে আপনার? আদিত্য হঠাৎ দৃঢ় গলায় প্রশ্ন করল। আদিবা সত্যি করে বলতো, তোর ভয় করছে না? আদির প্রশ্নে ভ্রু কুঁচকে এলো আদিবার। কি বলতে চাইছে আদিত্য বোঝার চেষ্টায় প্রশ্ন করল। ভয় করবে কেন? তুই তো আমি ভালো করে চিনিস, অনুমান করতো আমি এখানে কেন এসেছি। আদির গলার আওয়াজ হঠাৎই ভারী হয়ে আসছে। সে সিরিয়াস মোডে কথা বলছে। কথার ধরন দেখে আদিবার মনেও খটকা লাগলো। সত্যিই তো, এত অপমানের পরে আদিত্য এখানে কেন আসলো? কেন এসেছেন? আদিবার কথা আটকে আসছে। আদিবার ভাঙা ভাঙা প্রশ্ন শুনে আদি হা হা করে হেসে উঠল। অন্ধকার রাতে জনশূন্য নির্জন বাড়িতে এই হাসি বড়ই অদ্ভুত শোনালো। কারণ ছাড়াই আদিবার কলিজা কেঁপে উঠল। হাত পা যেন কাঁপছে মনে হচ্ছে। আদিত্য হাসি থামিয়ে আবারও সিরিয়াস মোডে প্রশ্ন করল। আদিবা, তোর জীবনের শেষ ইচ্ছে কি? প্রশ্ন শুনে আদিবার গলা শুকিয়ে উঠল। আদি নিজের ব্যাকপ্যাক থেকে ছোট্ট আকারের চকচকে ছুরিটা বের করে তাতে হাত বোলাতে বোলাতে প্রশ্নটা করছে। সে ছুরিতে মনোনিবেশ রেখেই বলল, কিরে বল, শেষ ইচ্ছে কি? আ- আমার শেষ ইচ্ছে, আমি বাঁচতে চাই। বলেই আদিবা উল্টো ঘুরে দৌড় দিল। আদিত্য কিছুটা বিচলিত হয়ে তাকালো। এই মেয়ে কি পাগল হয়ে গিয়েছে? অমাবস্যার ঘুটঘুটে অন্ধকারে কোথায় যাচ্ছে ও? তাও চারিদিকে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। আদি মুখ তুলে তাকাতেই বাইরে ধপাস করে কিছু পড়ার শব্দ হলো, সাথে আদিবার গলা। আদি দীর্ঘশ্বাস ফেলল। হয়ে গেল, এই নাকি বড় হয়েছে। আদি ফোনের ফ্ল্যাশ অন করে দরজায় গিয়ে দাঁড়াতেই সামনে আদিবাকে দেখতে পেল। দৌড়াদৌড়ির শখ মিটে থাকলে ঘরে আসুন। সারা শরীরে কাদা মাখা। আদিবা গো বেচারা মুখ করে জবাব দিল। ভাইয়া, ব্যথা পেয়েছি। আদি এগিয়ে আসতে আসতে বলল, কমন সেন্স জিনিসটা তোর না থাকলেও আমার আছে। পড়ে গেছিস মানে ব্যথা পেয়েছিস, এটাই স্বাভাবিক, কিন্তু ভিজতে চাইছিলাম না তাই যেতে বলেছিলাম, যাই হোক ওঠ। বলে আদি এগিয়ে এসে আদিবাকে কোলে তুলে নিল। আদিবাও আদির গলা জড়িয়ে ধরল। আকাশ কেঁপে বর্ষণ শুরু হলো। আদিবা আদির মুখের পানে তাকিয়ে আছে। এই মানুষটা এত রহস্যময়ী কেন? কখন কি করে, কেন করে, এর হিসাব কোনোদিন মেলাতে পারেনি আদিবা। একটু সহজ সরল হলে কি হয়? আদি সামনের দিকে হাঁটতে হাঁটতে বলল, আচ্ছা আদিবা, মানুষ হিসেবে আমি তোর কাছে কত পার্সেন্ট ভালো আর কত পার্সেন্ট খারাপ? মানে? আমি কি সারা জীবন তোকে শাসনই করেছি, ভালোবাসিনি কখনো? আদিবা চোখ নামিয়ে নিল, উত্তর দিতে পারল না। আদিবাকে চুপ থাকতে দেখে বলল, তোর এমন কোনো ইচ্ছা আছে যেটা তুই আমাকে জানিয়েছিস অথচ পূরণ হয়নি? ভাইয়া। আদি এবারেও আদিবার দিকে তাকায়নি। সামনের দিকে তাকিয়ে খুব সাবধানে হাঁটছে, কারণ উঠোনটা বড্ড পিচ্ছিল। ঘরে ঢুকে আদিবাকে নামিয়ে দিয়ে চুল ঝাঁকাতে ঝাঁকাতে এগিয়ে গিয়ে ব্যাগ খুলে টি শার্ট বের করে একটা বিছানায় রাখলো। একটা নিচে নিয়ে ওয়াশরুমের দিকে যেতে যেতে বলল, ওয়াশরুমে গিয়ে অকারণে অজ্ঞান হয়ে যা, এটা আমি চাচ্ছি না, তাই তুই এখানেই চেঞ্জ করে নে। আদি কিছুক্ষণ পর চেঞ্জ করে এসে দেখলো আদিবা যেখানে দাঁড়িয়েছিল সেখানেই দাঁড়িয়ে আছে। আদি কিছুটা রাগী ভাব নিয়ে বলল, ঘটনা কি? সঙ্গের মতো দাঁড়িয়ে আছিস কেন? আদিবা উত্তর দিল না। আদিত্য আবার বলল, চেঞ্জ করে দিতে হবে? অন্য সময় হলে এমন কথার জন্য আদিবা রাগী চোখে তাকাতো, কিন্তু এখন যে স্থির চোখে তাকিয়ে আছে। ভাইয়া, আপনি আমার মেরে ফেলবেন তাই না? আদিত্য আদিবার কথায় বেশ বড়সড় ধাক্কা খেলো। অবাক হয়ে প্রশ্ন করলো, হঠাৎ এমন মনে হওয়ার কারণ কি? বাসা ছেড়ে এসেছি মানে আপনাকে ছেড়ে চলে এসেছি। আমি আপনাকে ছাড়া থাকতে পারবো মানে আপনাকেও আমাকে ছাড়া থাকতে হবে। আপনার যেহেতু আমাকে ছাড়াই থাকতে হবে, তাহলে আমাকে বাঁচিয়ে রেখে কী লাভ? মেরে ফেলবেন তাই না, সেই জন্য এসেছেন? বা হাদিবা, তুই তো দেখছি অসম্ভব রকমের জ্ঞানী হয়ে গেছিস। তা বুদ্ধিগুলো কার কাছ থেকে ধার নিয়েছিস বলতো? ভুল কিছু বলেছি? ওই ছুরিটা আমার জন্য এনেছেন তাই না? আদিবার কথায় আদি অবাকের উপর অবাক হচ্ছে। সে বিছানার উপর ছুরিটার দিকে একবার তাকিয়ে বলল, হ্যাঁ, তোর জন্য এনেছি।
কিন্তু তোকে কাটার জন্য আনিনি। তুই সারাদিন কিছু খাসনি, তাই কিছু ফল এনেছিলাম। আদিবার মাথায় বোধহয় এই সহজ কথাগুলোও ঢোকেনি। সে ফ্যাল করে তাকিয়ে আছে। আদিবা, এত বছরও তোর মাথায় এতটুকু বুদ্ধি হয়নি? ইডিয়েট, গেলি এখান থেকে। বুঝেছি তুই যাবি না, দাঁড়া আমি চেঞ্জ করে দিচ্ছি। বলে আদি এগিয়ে আসতে চাইলো, সাথে সাথে আদিবার টি শার্ট নিয়ে ওয়াশরুমের দিকে ছুটল। একবার পরে শখ মিটেনি হারামি, লাইটটা নিয়ে যা। আদিবা তাড়াতাড়ি আদির হাত থেকে ফোনটা নিয়ে ওয়াশরুমে চলে গেল। ড্রেস চেঞ্জ করে যখন ফিরে আসছিল, ফোন হাতে নিতেই ফোনের ওয়ালপেপারে চোখ আটকে গেল আদিবার। স্ক্রিনে জল করছে আদিত্য আর আদিবার ছোটবেলার একটা ছবি। মুহূর্তেই আদিবা সেদিনটায় ফিরে গেল। সেদিন স্কুল থেকে ফেরার সময় আদিবা অ্যাক্সিডেন্ট করতে নিয়েছিল। আদিবাকে বাঁচাতে গিয়ে ব্যথা পেয়েছিল আদিত্য। আদিবা সেদিন সারা রাস্তা কাঁদতে এসেছিল, আর আদি তাকে সান্ত্বনা দিতে। আদিবা ওয়ালপেপারের চোখ রেখে দাঁড়িয়ে আছে। তখনই বাইরে থেকে আদির গলা ভেসে এলো। রাতটা কি বাথরুমে থেকে যাবি? আমার তাতে কোনো অসুবিধা নেই, দরজাটা লক করে দিচ্ছি, দাঁড়া। আদিবা তাড়াতাড়ি বেরিয়ে আসলো। এসে দেখলো আদিত্য মনোযোগ দিয়ে আপেল কাটছে। আদিবা এসে তার পাশে শান্ত হয়ে বসলো। আদিবা বসতেই আদিত্য ব্যস্ত গলায় বলল, আদিবা, দরজাটা বন্ধ করে দে তো, বৃষ্টির পানি ঢুকছে। আদিবা গেল না। সে আদির দিকে তাকিয়ে আছে। আদিবার দিকে চোখ যেতেই আদিত্য থমকে তাকালো। কি হয়েছে আদিবা, কাঁদছিস কেন? বেশি ব্যথা পেয়েছিস? দেখি কোথায় ব্যথা পেয়েছিস। আদিবা উত্তর দিল না। নিঃশব্দে তার চোখ বেয়ে নোনা জল গড়িয়ে পড়তে লাগলো। আদি সামনে থেকে ফলগুলো সরিয়ে দুহাত বাড়িয়ে আদিবাকে জড়িয়ে নিল। আদিবা এবার হাউমাউ করে কেঁদে উঠল। আদিত্যের ভেতরটাও যেন হা হা করে উঠল। নিজের অজান্তেই আদিবার মাথায় হাত রাখলো। মনের মাঝে এত অভিমান জমিয়ে রেখেছিস? এতই অন্যায় করে ফেলেছি। এভাবে আমায় শাস্তি দিস না আদিবা। তোর এই শাস্তি সহ্য করার ক্ষমতা আমার নেই। আদিবা উত্তর দিতে পারল না। আদির বুকে মুখ লুকালো। আদি মাথায় হাত বুলিয়ে বলল, কাঁদিস না, কান্না থামা। দেখি টাকা আমার দিকে একটু কিছু খেয়ে নে। আদিবা মুখ তুলতে চাইল না। আদির টি শার্ট আঁকড়ে ধরল। আদি আর কিছু বলল না। বেশ কিছুক্ষণ আদি বুঝতে পারল আদিবা কাঁদতে ঘুমিয়ে গেছে। তাই সে আদিবাকে বিছানায় শুইয়ে দিয়ে নিচে গিয়ে সোফায় শুয়ে পড়ল। যদিও এর আগে সে আদিবার সাথে ঘুমানোর জন্য আদিবাকে বাধ্য করত, কিন্তু আজ নিজে থেকেই আলাদা ঘুমালো। সকাল হতে না হতেই পানির ঝটকায় ঘুম ভাঙল। আদিবা ধরফরিয়ে উঠে বসলো। কি হয়েছে ভাইয়া? ছেলে মেয়ে হওয়ার মতো সম্পর্কে এখনো জড়াইনি তো। আপনার মুখে কি কিচ্ছু আটকায় না? আমি কি বাচ্চা হওয়ার কথা বলেছি? তোর সাহস তো কম না। নবাব জাদির মতো ঘুমিয়েছিস, আবার মুখে মুখে তর্ক করছিস। এভাবে কথা বলছেন কেন? রাত থেকে না খাইয়ে রেখেছিস, আবার এখন ভাব নিচ্ছিস? ভালোই ভালোই রান্না কর গিয়ে। এখানে রান্নার কোনো ব্যবস্থা নেই। কে বললো নেই? ওই যে বাইরে রান্নাঘর আছে, বৃষ্টিতে ভিজে ভিজে গিয়ে রান্না করবি। তাছাড়া এখন তুই বাজারেও যাবি, ঘরে তো কিছুই নেই। মানে কি, আমি কেন যাব? কারণ তুই জেদ দেখিয়ে এখানে এসেছিস, আমি আসতে চাইনি। তাই বলে ঘরের জলও জ্যান্ত একটা ছেলে থাকতে আমাকে বৃষ্টিতে ভিজে ভিজে বাজারে যাব আমি? হ্যাঁ যাবি, বকবক না করে তাড়াতাড়ি ওঠ, ঘরের অবস্থাও খারাপ। 10 মিনিটের মধ্যে ঘর গুছিয়ে বাজারে যাবি, তারপর রান্না করবি। গ্রামে থাকার মতো মজা যদি তোকে হাড়ে হাড়ে না বোঝাতে পারি। আমার নাম আদিনা। আমি বাজারেও যাব না, রান্নাও করব না। আপনার দরকার হলে আপনি করে যান, আমি না খেয়ে থাকতে পারি। তুই খাবি কি খাবি না সেটা তোর ব্যাপার, কিন্তু আমি আর কিছুক্ষণের মধ্যে খাবার না পেলে তোর কপালে দুঃখ আছে বলে দিলাম। আমার গা ঘিন ঘিন করছে। এমন স্যাঁতস্যাঁতে ঘরে থাকা আমার পক্ষে থাকা সম্ভব না। তাহলে চলে যান, আপনাকে থাকতে কে বলেছে? খুব বার বেড়েছিস না? বাহ, খুব ভালো। আমার যদি এমন অপরিষ্কার ঘরে থাকতে হয়, তাহলে ওই যে ডোবা দেখছিস, তোকে সেখান থেকে চুবিয়ে আনবো। জল্লাদ একটা। করছি পরিষ্কার, আপনি সেই ফাঁকে বাজার গিয়ে করে আসুন তো বাজার। তুই ভাবলি কি করে আমি বাজারে যাব? তাহলে কি আমি যাব? হ্যাঁ তুই যাবি। আমি বাজারে গেলে কি হবে বলুন তো? কি হবে? বাজারের লোকগুলো আমার দিকে হাঁ করে তাকিয়ে থাকবে আর বলবে চৌধুরী বাড়ির মেয়ে বাজার করতে এসেছে। তখন আপনার মান সম্মানের কি হবে? যান যান, লক্ষ্মী ছেলের মতো বাজারটা করে আনুন। কথা দিচ্ছি, আপনি বাজার করে আনলে আমিও মজা করে রান্না করে আপনাকে খাওয়াবো। যান। আদি বাঁকা হেসে বলল, মনে থাকে যেন, খাইয়ে দিবি বলেছিস। আদির কাছে ছাতা নেই, ফলে বৃষ্টিতে ভিজে ভিজে যেতে হবে। এই একটা ব্যাপার আদিবাকে স্বস্তি দিচ্ছে। তার পক্ষে আদিকে শায়েস্তা করা সম্ভব না। তাই এই বৃষ্টিতে ভিজে যদি আদির একটু শিক্ষা হয়, সেটা ভেবেই খুশি খুশি লাগছে। আদিবা হাসি হাসি মুখে দাঁড়িয়ে এগুলোই ভাবছিল। হঠাৎ করেই তার ধ্যান ভেঙে দিয়ে কানের কাছে কেউ ফিসফিস করে বলে উঠল, বৃষ্টিতে ভিজে যদি আমার জ্বর আসে, সেবা যত্ন কিন্তু তাকেও করতে হবে যে এখন বদদোয়া দিচ্ছে। আদির কথায় আদিবা কটমটিয়ে তাকালো।
আমি কি বলেছি আমি বদদুয়া দিচ্ছি? তোর মতো ডাইনি বুড়ি এর চেয়ে বেশি কি আর করবে? যাই হোক, এসে যেন দেখি ঘরটা পুরো ঝকঝক করছে। বলে আদি ভিজতে ভিজতেই চলে গেল। আদিবাও ঘর গোছানোর কাজে লেগে পড়ল। থুর, এই মেঘলা দিন স্যাঁতস্যাঁতে পরিবেশ কার ভাল লাগে? একা একা এসেছিলাম একটু শান্তির জন্য, তা না, এসে জুটেছেন একজন। ইচ্ছে করছে বনবাসে চলে যাই। বলতেই মন উত্তর দিল, তুই জাহান্নামে গেলেও এই আদি নামক প্রাণীটি তোর পিছু নেবে। তাই চেষ্টা বাদ দিল আদিবা। ঘর গোছাতে বেশ সময় লাগছে। আদির 14 গোষ্ঠী শুদ্ধ বকা দিতে দিতে আদিবা ঘর গুছিয়ে শেষ করার ঠিক আগ মুহূর্তে বাইরে থেকে আদির কণ্ঠ ভেসে আসলো। তাকে দেখে মনেই হচ্ছে না বৃষ্টিতে ভেজা নিয়ে তার কোনো আপত্তি আছে, বরং বৃষ্টিতে ভিজতে ভিজতে গুনগুন করে গান গাইতে গাইতে আসছে সে। তার হাবভাব দেখে মনে হচ্ছে তিনি সিনেমার নায়ক, আর এখানে সিনেমার শুটিং চলছে। এই ছেলের শরীরে এত ঢং কোথা থেকে আসে আদিবার মাথায় ঢুকলো না। তবে দেখতে মন্দ লাগছে না। ফুল স্লিভ সাদা শার্টের সাথে কালো 3/4, কিছু চুল এলোমেলো হয়ে কপালের উপর ছড়িয়ে আছে। আদির বরাবর লম্বা চুল পছন্দ, প্রায় তার চুল কপাল ছাড়িয়ে চোখের উপর এসে পড়তো, তবুও কাটতে চাইতো না। এখনো হয়তো সে অভ্যাস যায়নি। পেছনের দিকে চুল ছোট করে কাটা থাকলেও সামনের দিকে কিছুটা বড়। চোখের উপর না পড়লেও ভ্রুয়ের উপর ছড়িয়ে আছে। চুল থেকে টুপ টুপ করে পানি পড়ছে। আদিবা অবাক নয়নে কিছুক্ষণ তাকিয়ে থেকে বাস্তবে ফিরল, আর দেখলো আদি খালি হাতে ফিরেছে। আদিকে খালি হাতে দেখে আদিবার মেজাজ বিগড়ে গেল। আদি গুনগুন করতে করতে ঘরে ঢুকলো। আদিবা, টাওয়েলটা দে তো। আদিবা চরম বিরক্তি নিয়ে আদিত্যের দিকে এগিয়ে আসলো। আদিবা রেগে গেছে। আদি কি সেটা বুঝলো নাকি বুঝলো না, আদিবার বোধগম্য হলো না। আদিবা এগিয়ে যেতেই আদি বলল, সমস্যা কি? আদিবা উল্টে প্রশ্ন করলো। আপনাকে কি সিনেমার শুটিং করতে বাজারে পাঠিয়েছিলাম? বাজার কোথায়? আদির ভাবলেশহীন ভাবে উত্তর দিল, আমি শুটিং করছিলাম, তোকে কে বলল? নিজেই দেখলাম গান গাইতে গাইতে আসলেন। এমন একটা ভাব যেন পৃথিবীর সবচেয়ে সুখী ব্যক্তি। দুঃখে থাকার মতো কোনো কারণ তো দেখতে পাচ্ছি না। তার উপর আজ তোর কপালে যে শনি লেখা আছে সেটা ভেবেই মন ভরে উঠছে। আমার কপালে শনির জন্মের আগে থেকেই লেখা ছিল, তা না হলে আপনার বোন হয়ে জন্মাই। বোন হতে এত আফসোস থাকলে সম্পর্ক বদলের রাস্তা তো আছেই, বদলে ফেল। বাজে কথা রেখে বলেন তো, বাজার কোথায়? হিরোগিরি দেখাতে বাজারে তো পাঠাইনি, তাই না? তোর মতো এমন একটা পুচকিমের কথায় আদিত্য চৌধুরী বাজারের ব্যাগ হাতে হাঁটবে, এটা শুধু স্বপ্নেই সম্ভব, বাস্তবে না। হাহ, আমার মতো কোনো মেয়ের কথাতেই সারা জীবন চলতে হবে, বুঝেছেন? সারা জীবন তো আর বিয়ে না করে থাকতে পারবেন না, তখন আপনার বউ প্রতিদিন আপনাকে দিয়ে বাজার করাবে। যাই হোক, ভালোই হয়েছে বাজার করেননি, তার মানে আমাকে রান্না করতে হবে না। ঠিক বলেছিস, তেমন কিছু রান্না করার প্রয়োজন নেই, বুঝেছিস? শুধু ভুনা খিচুড়ির, গরুর ঝাল মাংস, মুরগির পাতলা ঝোল, সাথে গরম ভাত আর ইলিশ পাতুরি, চিংড়ির মালাইকারি, রুই মাছের মুড়িঘণ্ট, ভাজা চপ, পাতলা ডাল, সাথে একটু সাদা সবজি, পায়েস আর আচার, এইটুকু করলেই হবে। কাবাব, রোস্ট পোলাও এসবের দরকার নেই, কি বলিস? আদির কথায় আদিবা ভ্রুকুচকে তাকালো। এইসবের মানে কি? জীবনে প্রথমবার বাজারে পাঠালি খালি হাতে ফিরে আসবো? ভ্যানে বাজার পাঠিয়েছি, এখনই চলে আসবে। আসলে আমার হাতে বাজারের ব্যাগ মানায় না, তাছাড়া এত কিছু আনতেও পারতাম না। কি কি বাজার করেছেন আপনি? সেটা তো কিছুক্ষণ পরেই দেখতে পাবি। আমাকে বাজারে পাঠানোর মজা এবার হাড়ে হাড়ে বুঝবি। কি কি পথ বলেছি মনে আছে তো? আদিবা কিছু বলার আগেই ভ্যানওয়ালা দরজার সামনে হাজির। আদি টাওয়ালে মাথা মুছতে মুছতে এগিয়ে গিয়ে বলল সব নামিয়ে রাখতে। বাজারের ধরন দেখে আদিবার ভিমরি খাওয়ার জোগাড়। ভ্যানওয়ালা সব নামিয়ে দিয়ে চলে গেল। আদি ঘরে যেতে যেতে বলল, আদিবা, নাও তোমার বাজার চলে এসেছে, রান্না শুরু করে দাও, আমি চেঞ্জ করে আসছি। আদি চলে যেতে চাইতেই আদিবা বলে উঠল, আপনি কি জানতেন না যে বাড়িতে ফ্রিজ নেই? এতগুলো বাজার করলেন কোন বুদ্ধিতে আপনি? আরে ফ্রিজ দিয়ে কি হবে? তুই কি শুনিসনি আমি কি কি রান্না করতে বলেছি? না শুনলেও সমস্যা নেই, এখানে যা যা আছে সবই আজ তোকে রান্না করতে হবে, তাই ফ্রিজ নিয়ে টেনশন করার দরকার নেই।
এই আপনার মাথা ঠিক আছে? এতগুলো কে খাবে? এলাকার লোকজন, আমি সবাইকে দাওয়াত করে এসেছি। মানে কি? হঠাৎ লোকজনকে দাওয়াত খাওয়ানোর কথা কেন আসলো? কোত্থেকে আসলো এই কথা? তার কৈফিয়ত কি তোকে দিতে হবে? অবশ্যই দিতে হবে। আমি তো এত কিছু রান্না করব না। তুই করবি, তোর ঘাড় করবে। আপনার মনে হয় এতগুলো রান্না করা আমার একার পক্ষে সম্ভব? তোর পক্ষে অনেক কিছুই সম্ভব। রাতের বেলা তেজ দেখিয়ে বাসা ছেড়ে পেরিয়ে আসা সম্ভব, আমাকে থাপ্পড় মারা সম্ভব। তাহলে এগুলো সম্ভব হবে না কেন? আদিবা মুখ কালো করে বলল। খামখেয়ালি বন্ধ করুন, আমি এসব রান্না করতে পারবো না। শেষ শব্দটা উচ্চারণের আগেই বিকট শব্দে আত্মা কেঁপে উঠল আদিবার। তাকিয়ে দেখলো আদিত্য সামনে থাকা ড্রেসিং টেবিলের কাছ টুকরো টুকরো হয়ে পড়ে আছে, সাথে ফুলদানিটাও। আদিবার বুঝতে সময় লাগলো না যে আদি রাগে ফুলদানিটা ছুঁড়ে মেরেছে। আদিবা অবাক চোখে তাকাতেই দেখলো মুহূর্তেই আদির মায়াবী মুখে হিংস্রতা ফুটে উঠেছে। আদির চোখ সরু করে বলল, পারবো না, হবে না, করবো না, শব্দগুলো আমার সামনে বলবি না, শুনতে ভালো লাগে না। আপনি গ্লাসটা ভেঙে ফেলেন কেন? তুই মুখ কালো করে কথা বলছিলি, দেখতে খারাপ লাগছিল। যে আয়নায় তাকালে মেজাজ খারাপ হবে, সেটা রাখার দরকার কি? যদিও দোষটা আয়নার ছিল না। আদির উত্তর শুনে আদিবার কথা আটকে গেল, কি বলবে বুঝতে পারছে না। আর কিছু বলবি? আদিবা মাথা নিচু করে নিল, কারণ আদির রাগের পরিমাণ এতক্ষণে তার বোঝা শেষ। এখন কিছু বললে গায়ে হাত তুলবে, তাই বাধ্য হয়ে এগিয়ে গেল। সাথে সাথে পেছন থেকে আদিত্য বলে উঠল, দাঁড়া, ওদিকে কোথায় যাচ্ছিস? আ- আমি আমি বাঘ কিংবা ভাল্লুক নই, তাছাড়া আমতামতা করার মতো কিছু ঘটেনি। যা বলতে চাস স্পষ্ট ভাষায় বল। কিছু না, কাজগুলো পরিষ্কার করে রান্না করতে যাচ্ছি। লাগবে না, তুই কাজ পরিষ্কার করতে পারবি না, হাতে লেগে যাবে। তুই রান্নার জোগাড় কর, গিয়ে যা। কিন্তু সারা ঘরে তো কাজ পড়ে। আদিবাকে কথা শেষ করার সুযোগ দিল না। চোখ পাকিয়ে তাকালো আদি। আদিবা কথা বাড়ালো না, পেছন ঘুরে যেতে চাইলো। পেছন থেকে আদি বলে উঠল, হাত কেটে যাওয়া, পুড়ে যাওয়ার মতো অঘটন যেন না ঘটে, কোনোভাবেই যেন আজ কোনো অঘটন না ঘটে। ধীরে ধীরে রান্না করবি, তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নেই। আদিবা মাথা নেড়ে গিয়ে বাজার নিয়ে বসলো। সেই ফাঁকে আদিও চেঞ্জ করতে চলে গেল। আদিবা কাটাকুটি করতে করতে আদি এসে ঘরের কাজ পরিষ্কার করতে শুরু করলো। দৃশ্যটা দেখে আদিবা অবাক হলো। আদি কাজগুলো সরিয়ে রেখে বিছানায় ফোন নিয়ে বসে পড়লো। বারান্দায় বৃষ্টির ছাট আসছিল বলে আদিবা ঘরে বসেই কাটাকুটি করছিল। আদি ফোনের দিকে মনোযোগ দিল, মাঝে মাঝেই মুখ তুলে আদিবাকে দেখছে। আদিবা ভয় পেয়েছে, তাই মন দিয়ে কাজ করছে। হঠাৎ আদি বলে উঠল, তারপর আদিপা, গ্রামে এসে তোর কেমন লাগছে বল? মানে? এই যে রান্না করা, ঘর গোছানো, সব মিলে এখানে এসে ভুল করেছিস মনে হচ্ছে না? না, কিসের ভুল? আমার কোনো অসুবিধা হচ্ছে না তো। তাই নাকি? তা তুই কি জানিস এখানে মিক্সার নেই, সব মশলা তোকে বাটাবাটি করতে হবে, তারপর রান্নাঘরে গিয়ে ভিজে ভিজে রান্না করতে হবে। কথাগুলো শুনে আদিবা অসহায় চোখে তাকালো, কিন্তু আদি পাত্তা না দিয়ে বলল, এখনো সময় আছে, স্বীকার কর বাসা থেকে বেরিয়ে এসে ভুল করেছিস। আদিবা উত্তর দিল না। জেদটা একেবারে ছোটবেলার মতোই আছে, এই জেদের জন্যই তুই মায়ের খেতেই। আপনিও আগের মতোই আছেন। না, আমি অনেক কন্ট্রোল করতে শিখেছি, না হলে আজ আয়নার বদলে কারোর হাত পা ভাঙতো। আদিবা প্রসঙ্গটা এড়িয়ে যাওয়ার জন্য বলল, আমি রান্না করতে পারবো, আপনি চুপচাপ বসে থাকুন। করতে তো হবেই, ধর তোর শ্বশুরবাড়িতে যদি অনেক লোক থাকে তখন কি করবি? এখন থেকে অভ্যাস করে নে। অনেক লোক থাকলেও সমস্যা নেই, আপনার মতো কেউ না থাকলেই হবে। আদিবার কথা শুনে আদিত্য হা হা করে হেসে উঠল। কেন? আমি আবার কি করেছি? আজ তো তোকে একটাও বাজে কথা বলিনি, মারিওনি। আদিবা কিছু না বলে রান্নাঘরে চলে গেল। বৃষ্টি কমেছে, কিন্তু সবগুলো জিনিস রান্নাঘরে নিতে বেশ বেগ পেতে হচ্ছে তাকে। আদিবা কয়েকবার যাওয়া আসা করে হাঁপিয়ে উঠল। আদির দিকে তাকিয়ে অসহায় ভঙ্গিতে বলল, আপনি কি মানুষ? অন্য কিছু মনে হওয়ার কারণ কি? আমি একা একা কষ্ট করছি আর আপনি বসে বসে মজা দেখছেন। তাছাড়া আমার আর কি করার আছে? রান্না নাই পারলেন, জিনিসগুলো একটু নিয়ে আসতে হেল্প তো করতে পারতেন। আগে বলবি না? আগে বললেই হেল্প করতাম। বলেই আদি নেমে এসে আদিবাকে কোলে তুলে নিল। কি কি করছেন? তুই তো বললি
হেল্প করে দিতে, তাই নিয়ে যাচ্ছি। যদি আমার হেল্প চাস এভাবেই হেল্প করব। প্রতিটা জিনিস তুই নিয়ে যাবি আর আমি তোকে। আমি এমন হেল্প চাইনি। কথায় কথায় গায়ে হাত দেওয়া কেমন স্বভাব আপনার? লোকে দেখলে কি ভাববে? ছাড়ুন বলছি। ছেড়ে দিব? অবশ্যই ছাড়ুন বলছি, অসভ্যতা করবেন না। কথাটা শুনে কোনো সংকেত ছাড়াই আদিবাকে ছেড়ে দিল। আদিবা নিচে পড়ে ফ্যালফ্যাল করে তাকালো। তাৎক্ষণিক ঘটনায় ব্রেন ব্যথায় পরিমাপ করতে পারেনি, তাই আদিবা চিৎকার দেওয়ার সুযোগও পায়নি। আদিবাকে নিচে ফেলে দিয়ে আদি হন হন করে ঘরে চলে গেল। না, আদিবা ব্যথা তেমন পায়নি, তবে কাদায় পড়ে সারা শরীর মাখামাখি অবস্থা। আদি কয়েকবার ড্রেস বদলে নিতে বললেও আদিবা ড্রেস চেঞ্জ করলো না। কাদা ধুয়ে নিয়ে ভেজা কাপড়েই রান্না করছে। মশলা বাটা, সবজি কাটা সব করতে করতে হাঁপিয়ে উঠেছে আদিবা। আদিবার কাণ্ড দেখছে, কিছু বলছে না। এত দুনিয়ার কাজ করে আদিবার প্রায় কাদো কাদো অবস্থা। বেশ কষ্ট করে সবগুলো রান্না শেষ করে আদিবা ওয়াশরুমে গিয়ে দরজা আটকে দিল। ভীষণ কষ্ট হয়েছে। আদিত্য কোনো কারণ ছাড়া তাকে দিয়ে এতগুলো কাজ করিয়েছে ভেবেই খারাপ লাগছে। তবে কি আদির মনে তার জন্য কোনো মায়া নেই? যে মানুষটা তাকে এতটা পরিশ্রম করাতে পারে সে আর যাই হোক তাকে ভালোবাসতে পারে না। আদিবা কেঁদে কেঁদে নিজেকে হালকা করার চেষ্টা করছে। বেশ অনেকক্ষণ ধরে আদিবা ওয়াশরুমে বসে আছে দেখে আদি দরজার সামনে গিয়ে গলা ছাড়ল। সুইসাইড করার সুব্যবস্থা এখানে নেই, তাই ঢং বাদ দিয়ে বাইরে আয়। আদিবা উত্তর দিল না। 1 থেকে 3 গুনবো। যদি বের না হোস, তোর কপালে আজ যে কি আছে আদিবা, ভাবতেও পারছিস না। দরজা খোল। আদিবা তাড়াতাড়ি চোখ মুখে পানি দিয়ে বের হলো। আদি নিজের আরো এক সেট কাপড় এগিয়ে দিয়ে বলল, আসার সময় কাপড়গুলোর অন্তত আনা উচিত ছিল। যাই হোক, কান্নাকাটি দরকার ছিল না। এইটুকু শাস্তি তোর প্রাপ্য ছিল। আমি শুধু বোঝাতে চেয়েছিলাম গ্রামের জীবনটা তোর জন্য না। এখানে থাকতে আমার কোনো কষ্ট হতো না, কিন্তু একদিনে এতগুলো রান্নার সত্যি কি কোনো দরকার ছিল? আদি অন্যদিকে তাকিয়ে বলল, তুই আমায় বিয়ে করতে চাস সেটা এভাবে প্রমাণ না করে বাসায় বললেই তো পারিস। মানে কি সব আবল তাবল বলছেন? আমি কখন বললাম আমি আপনাকে বিয়ে করতে চাই? গ্রামের বাড়িতে হুট করে দুটো ছেলে মেয়ে এসে একসাথে থাকার মানে তুই বুঝিস আদিবা? আদিবা অবাক হয়ে প্রশ্ন করলো। মানে কি বলতে চাইছেন? গ্রামে কেউই আমায় চিনে না। তোর সাথে আমার কি সম্পর্ক সেটা কেউ জানে না। যখন কেউ আমাদের একসাথে দেখবে কি ভাববে? কি ভাববে? তুই ছোট বাচ্চা না। আমি কি বোঝাতে চাইছি তুই বুঝেছিস? একজনের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে জোর করে যায়, পুরো শরীরে নিজের দখলদারির প্রমাণ এঁকে দিয়েছেন। এখন তার সম্মানের কথা ভাবছেন? অদ্ভুত লাগছে শুনতে। আমি মিথ্যে বলি না, আর তোকে আমি ভালো চোখে দেখিও না, আর সেই জন্যই ভয় পাচ্ছি। কিন্তু আমাকে নিয়ে যে যাই বলুক আমি চাই না কেউ একটা বারের জন্য বলুক আদিবা কোনো ছেলের সাথে। আদিবা অবাক চোখে তাকিয়ে রইল আদির দিকে। কাল রাতে আমরা এসেছি তাই হয়তো কেউ খেয়াল করেনি, কিন্তু আজ কেউ না কেউ নিশ্চয়ই দেখবে। তাই আগে সবাইকে বাড়িতে আসতে বলে দিয়েছি। কেউ তোকে নিয়ে কিছু বলার আগে আমি সবাইকে জানিয়ে দিতে চাই তুই আমার কে হস। আদিবা আদির চোখে চোখে তাকিয়ে শান্ত গলায় বলল। কে হই আমি আপনার? আদিবার মুখে প্রশ্নটা শুনে খানিক স্থির নয়নে তাকিয়ে রইল আদি। এই উত্তর হয়তো মুখে দেওয়া যায় না, তাই তো সে বলতে পারছে না। আসলে এই সম্পর্কের কি নাম দেওয়া যায় আদির জানা নেই। প্রেমিকা শব্দটা বড্ড গোলমেলে। এই সম্পর্কের কোনো ভিত্তি নেই, যে কোনো সময় বিচ্ছেদ ঘটতে পারে, তাই এই নাম বাদ। তবে কি বউ? না, সেও তো ছেড়ে যেতে পারে। তাহলে কি নাম দেওয়া যায়? আত্মা? না, তাও দেওয়া যাবে না। মরে গেলে আত্মা ছেড়ে চলে যায়। আদিবার তো আদিকে ছেড়ে যাবার অনুমতি নেই। সে কখনো আদিকে ছেড়ে যাবে না। কি হলো বলুন, আমি আপনার কে হই? আদির ধ্যান ভাঙল, হৃদয়ের সংকুচিত করে জবাব দিল। কঠিন প্রশ্ন ভেবে চিনতে উত্তর দিতে হবে। এমন জটিল প্রশ্নের উত্তর হুটহাট দেওয়া যায় না। আদিবা জানতো আদি এমন কিছুই বলবে, তাই গায়ে মাখল না সে। গিয়ে বিছানায় বসে পড়ল। ভালোবাসি বলতে এত সংকোচ আপনার? এটা কেমন ভালোবাসা যা মুখ ফুটে বলাও যায় না? দেখতে দেখতে বেলা গড়িয়ে গেল। সন্ধ্যা হতেই বাড়িতে একে একে মানুষজনের আগমন শুরু হলো। আদিবার ভীষণ রকমের অসহ্য লাগছে। এসবের কি সত্যি কোনো দরকার ছিল? কে কি বললো কি ভাবলো তাতে কি আসে যায়? আদির সবকিছুতেই বাড়াবাড়ি। আদিবা বাধ্য হয়েই খাবারের ব্যবস্থা করলো। খাওয়া দাওয়ার পর আদি সবাইকে বলল সে অনেকদিন পর দেশে এসেছে, তাই গ্রামে ঘুরতে এসেছে। রান্না বান্না আর দেখাশোনার জন্য আদিবাকে সাথে নিয়ে এসেছে। আদির কথা শুনে আদিবার গা জ্বলে গেল, কিন্তু কিছু বলার সুযোগ পেল না। খাবারের পর সবাই চলে যেতে আদি এসে বলল,
যাক, সব মিটে গেছে, এবার আমাকে খেতে দে। আদিবা খাবার দিয়ে রাগে গজগজ করতে করতে গিয়ে উল্টো ঘুরে এখন আর কিছু করতে পারবো না বলে সোফায় শুয়ে পড়ল। রাগের কারণ আদির অজানা, তাই প্রশ্ন করলো, ঘটনা কি? খেয়ে খাবারগুলো গুছিয়ে রাখবেন। আমি আর কিচ্ছু করতে পারবো না। 1 বছরের কাজ একদিনেই করিয়ে দিয়েছেন, তাই এখন আর একটাও কাজ দিবেন না আমাকে। তা না হয় বুঝলাম, কিন্তু বাজারে যাওয়ার সময় কি কথা দিয়েছিলি মনে আছে? মনে থাকবে না কেন? বলেছিলাম রান্না করে খাওয়াবো। তো রান্না কি করিনি? খেয়ে উদ্ধার করুন। তা তো খাবই। বলেই আদি উঠে এসে আদিবার হাত ধরে হ্যাচকা টানে তুলে দিল। কি করছেন? ছাড়ুন বলছি। কথার খেলাপ একদম মেনে নিতে পারি না, তাই মার খাওয়ার আগে উঠে চুপচাপ খেতে বস। আমি খাবো কি খাবো না তার কৈফিয়ত আপনাকে দিতে হবে। তুই কিন্তু বেশি বার বেড়ে গেছিস আদিবা, কথায় কথায় তর্ক করিস। তাহলে আমার সাথে কথা না বললেই তো হয়। ঠিক আছে, কথা বলবো না, কিন্তু এখন খেয়ে নে। খাবো না বললাম তো। ঠিক আছে, খাস না, কিন্তু আমাকে খাইয়ে দিবি বলেছিলি, খাইয়ে দে। কথাটা শুনে আদিবা চোখ বড় বড় করে তাকালো। খাইয়ে দিব মানে কি? আপনি কি ছোট বাচ্চা যে খাইয়ে দিতে হবে? দিবি নাকি মায়ের খাবি সেটা তো তোর সিদ্ধান্ত। আপনি সবকিছুতে এত বাড়াবাড়ি। কথাটা শেষ করার আগেই আদি বিছানার উপর থেকে খাবারগুলো ছুঁড়ে ফেলে দিল। আদিবা হতভম্ব হয়ে গেল। কি করলেন এটা? কিছু না। আপনি খাবারগুলো ফেললেন কেন? জানি না, যাই হোক, বাদ দে, রেডি হয়ে নে। মানে? মানে আমরা ফিরে যাচ্ছি। ফিরে যাব মানে? ফিরে যাওয়ার জন্য এসেছিলাম নাকি? তোর সারা জীবন এখানে থাকবি ভেবে এসেছিলি? 1 থেকে 3 গুণ এর মধ্যে চেঞ্জ করে আসবি, আর একটাও বাড়তি কথা বলবি না। আমি যাব না, খবরদার আমাকে জোর করবেন না। কে শোনে কার কথা? আদি এগিয়ে এসে আদিবার কোনো কথাই শুনলো না, টানতে টানতে নিয়ে বেরিয়ে পড়ল। এসব কি করছেন? এইভাবে কোথায় যাচ্ছেন? আরে ছাড়ুন। আদির কানে কিছু ঢুকলো না। সে এক হাতে নিজের ব্যাগ, অন্য হাতে আদিবাকে শক্ত করে ধরে নিয়ে হাঁটা ধরল। স্টেশনে এসে চোখ পাকিয়ে বলল, লোকজনের সামনে একটু এদিক থেকে ওদিক করবি, ধাক্কা দিয়ে ট্রেন থেকে ফেলে দিব। সময় মতো ট্রেন চলে আসলো। আদি টিকিট কিনে আনলো। আদিবাকে জানালার সাইডে বসিয়ে দিয়ে বাইরের দিকে সিটে নিজে বসলো। ট্রেন চলতে শুরু করেছে। আদির মুখে কোনো কথা নেই, চোখ মুখ কালো করে বসে আছে। আদিবাও কিছু বলতে পারছে না। ট্রেন একটা স্টেশন ক্রস করার পর ট্রেনের ক্যান্টিনের লোক এসে বলল, আদি আদিবার দিকে একবার তাকিয়ে বলল, একটা প্লেটার দিন, আর 1 কাপ কফি। ওয়েটার খাবার দিয়ে যেতেই আদি প্লেটটা হাতে নিয়ে আদিবার হাতে ধরিয়ে দিল, আর নিজে কফির কাপে চুমুক দিল। আদিবা এখনো আদির দিকে তাকিয়ে আছে। আদি বিষয়টা লক্ষ্য করে বলল, খেতে ইচ্ছে না করলে জানালা খোলা আছে, ফেলে দিতে পারিস, আর ওদিকে দরজাও আছে, লাফাতে চাইলে লাফাতে পারিস। আদিবা বুঝতে পারলো আদির মেজাজ বেশি খারাপ হয়ে আছে। যদিও আদিবা রেগেছিল, কিন্তু আদি এত শখ করে বাজারে এনে কিছুই খেতে পারলো না। ব্যাপারটা তার খারাপ লাগছে। তার জন্য আদি সারা রাত না খেয়ে থাকবে, এটা হতে পারে না। সে প্লেট থেকে একটু খাবার নিয়ে আদির দিকে এগিয়ে দিল। আদি ব্যাপারটা ইগনোর করে বলল, আমার খিদে নেই। একটু খান। বললাম তো খিদে নেই। বলে আদি সিট থেকে উঠে দরজার সামনে চলে গেল। আদিবা অসহায় চোখে তাকিয়ে আছে। আদি কফির কাপ হাতে দরজার বাইরের দিকে তাকিয়ে আছে। এত জেদ কি এমন বলেছিল আদিবা? এইটুকুর জন্য এত রাগ দেখাতে হবে? না, এমন মেন্টাল প্রেশার আর নেওয়া যাচ্ছে না। আদিবা তাকিয়ে থাকতে থাকতে আদি তার দিকে তাকালো। চোখে চোখ পড়তেই আদি খাবার খাওয়ার জন্য ইশারা করলো। আদিবা আদিকে আর রাগাতে চায় না, তাই খেতে শুরু করলো। আদিবার খাওয়া শেষ হলে আদি এসে নিজের সিটে বসলো। আরও কিছু খাবি? আদিবা মাথা নাড়ল। তাহলে এখন ঘুমা। ভাইয়া হুম। আমাকে। আদিবা আমতা করছে দেখে আদি চোখ মেলে তাকালো। কি সমস্যা? ভয় পাচ্ছিস কেন? আমি কি তোকে মেরেছি নাকি? যা বলার সোজাসাপটা বল। ভাইয়া আমাকে কিছু টাকা দিবেন? আদি কিছুটা অবাক হলেও কোনো আপত্তি করলো না। কত টাকা? 5,000-এর মতো। আদিবা হঠাৎ টাকা দিয়ে কি করবে আদি বুঝতে পারলো না, কিন্তু প্রশ্ন করলে হয়তো আদিবা টাকাটা নিতে সংকোচ বোধ করবে, তাই প্রশ্ন না করে ওয়ালেটটা আদিবার হাতে দিল। আদিবা ওয়ালেট খুলে দেখলো বেশ ভালোই টাকা আছে। সে ভয় ভয়ে চোখে আদির দিকে তাকালো। আদি আদিবাকে অভয় দিয়ে বলল, কিছু বলবি? আর একটু বেশি টাকা নিলে কি আপনি রাগ করবেন? আদিবা আদিবার মুখের দিকে তাকালো। ভয়ে মুখটা একেবারে শুকিয়ে গেছে,
কথা বলতে গিয়ে আমতা আমতা করছে দেখে আদির মায়া হলো, ঝটফট উত্তর দিল। যত খুশি নিয়ে নে, প্রশ্ন করতে হবে না। কিন্তু তুই হঠাৎ টাকা দিয়ে কি করবি?